গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এনে দাঁড়ায় আছে। সিরিয়াল ধরছি এই পর্যন্ত আইছি, পরে বলতেছে তেল নাই। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরও এত লাইন কেন? কাটছে না জ্বালানির সংকট, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোর নিরাপত্তায় বিজিবি আতঙ্কে বাড়তি না নেওয়ার আহ্বান। অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তদন্ত কমিটি গঠন, সরকার দলীয় সংসদীয় সভা কিছুক্ষণ পর। সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান। পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। সন্তানের বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে অপেক্ষা। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে 5 জনের দাফন সম্পন্ন, স্বজনদের আর্তনাদ। এবং নতুন সরকার শপথ নেয়ার পরদিনই নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার, জেনজি বিক্ষোভ দমন অভিযানে জড়িত থাকার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। কাটছে না জ্বালানি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহক। পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি। এদিকে সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া 19টি ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের এমন চিত্রই বলে দেয় জ্বালানি সংকটে দিনকে দিন বাড়ছে গ্রাহক ভোগান্তি। কটুকু দেয় দেখি, যদি ফুল দেয় ফুল নিই, বা যদি কম দেয় কমই নিতে হবে। 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুল দিবে কি দিবে না। তেল দিবে ওনারা 2টা বাজে, এই 9 ঘন্টা 9.5 ঘন্টা বসে থাকা লাগবে। বন্ধ করে দিছে, আবার বলতেছে 2টার দিকে দিবে, এই জন্য বসে আছি। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো মিলছে না জ্বালানি তেল। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে আক্ষেপ। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরও এত লাইন কেন? বাচ্চা স্কুল খোলা হচ্ছে তো, তার জন্য আমি ফার্স্ট আসছি। 2 ঘন্টা ধরে অপেক্ষায় আছি। এখন আসলে যে ভোগান্তিতে আছে, 100 টাকা দিলে আমার 7 দিনের মতো চলে যায় আমার অফিসে যাতায়াত। এমন বাস্তবতায় জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। ফিলিং স্টেশনগুলো থেকে বলা হচ্ছে, চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকায় পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। আজকে আবার তেল আসবে কোটা অনুসারে, তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো যতক্ষণ দিতে পারি, বা যতক্ষণ থাকে আমরা দিব, তারপরে পাম্প বন্ধ থাকবে। এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয় করতে দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রামে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি, এছাড়া জেলা ও উপজেলায় নিয়োগ দেবে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করে। এটি তো গভর্নমেন্ট ভাবতেছে, হয়তো বলছে না। আমরা মাঠে আছি, আমরা দেখতেছি যে আসলে বাস্তব চিত্রটা কি। যার দরকার 5 লিটারের তার ট্যাঙ্কি ফুল, প্রাইভেট কার যার দরকার 10 লিটারের ট্যাঙ্কি ফুল, এইটা হলো চাহিদা। কিন্তু এইটা কাস্টমার চাহিদা হইতে পারে না। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ অত্যন্ত বিপজ্জনক জানিয়ে এক বিবৃতিতে আতঙ্ক না ছড়িয়ে জনগণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে সরকার। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও জ্বালানি তেল বিক্রির চিত্র প্রায় একই রকম। জেলা উপজেলা পর্যায়ে সংকট আরও বেশি। 3-4 পাম্প ঘুরেও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। 2-1টি ফিলিং স্টেশন খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফিলিং স্টেশনগুলো নজরদারিতে রেখেছেন পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। দেখে মনে হবে মোটরসাইকেলের কোনো গ্যারেজ, প্রকৃতপক্ষে জ্বালানি তেল নিতে অপেক্ষমান এইসব বাইক চালক। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। 2-1টি ফিলিং স্টেশনে খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। শনিবার ভোর থেকে তেল সংগ্রহের চেষ্টা করে অনেকে ব্যর্থ হয়েছেন। প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ি চালকদেরও ভোগান্তি চরমে। তেল মজুত করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ গ্রাহকদের। পাম্প থেকে তেল শেষ হয়ে গেছে, রোদের মধ্যে দীর্ঘ সময়
অপেক্ষা করার পরে আমরা এখন পাম্প থেকে চলে যেতে তেল পাচ্ছি না, এখানে এসে দাঁড়িয়ে এখন তেল শুনছি তেল নাই, শেষ। 2.5 থেকে 3 ঘন্টা দাঁড়ায় আছি, এ পর্যন্ত তেল নাই কেউ। পাম্প কর্তৃপক্ষ বলছে পেট্রোল ডিজেল অকটেন চাহিদার বিপরীতে কম পাচ্ছেন তারা, ফলে প্রকট হচ্ছে সংকট। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে। 6টা বাজে আসছি এখানে লাইনের মধ্যে, ওরা বেলাইনে ধরে দিতেছে, এখন বলতে তেল নাই। তো এটা কি আজকে থেকে নাকি সরকার বলে দিছে আজকে থেকে নাকি স্বাভাবিক হবে? কই স্বাভাবিক তো হয় না। সব পাম্পে তেল দেওয়া যেত, তাহলে সময় কিছুটা মানুষের লাঘব হতো আর কি। 4.5 লিটার অকটেন 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমি ডেবিট চেক করতে 3 থেকে 4 দিন। এদিকে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে চতুর্থ দফায় ভারতের নুমালীগড় থেকে 7,000 মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে পৌঁছেছে। ডিপো ও তেলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনা ও বিজিবির সদস্যরা। সারা দেশে জ্বালানি তেলের 19টি ডিপো রয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটে পদ্মা অয়েল ডিপোতে আছেন সহকর্মী জয়ন্ত কুমার, সরাসরি যাচ্ছে তার কাছে। জয়ন্ত, জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য সারা দেশে এনে সিলেটও 25শে মার্চ সকাল থেকেই বিজিবি মোতায়েন রয়েছে ডিপোগুলোতে। সিলেটের 2টি ডিপো রয়েছে, পদ্মা অয়েল পিএলসি ডিপো এবং যমুনা অয়েল পিএলসি ডিপো। সিলেটের জেলার এই 2টি ডিপোতেই কিন্তু বিজিবি মোতায়েন রয়েছে। মৌলভীবাজার 3টি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে, সুনামগঞ্জে 1টি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে। এই মুহূর্তে সিলেটের পদ্মা ডিপো পিএলসি যে ডিপোটি রয়েছে সেখানে আমরা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরা এখানে রয়েছেন যাতে নিরবচ্ছিন্ন সরবরাহ এখান থেকে হয় এবং যাতে বিপণনের শৃঙ্খলা রক্ষা হয়, এই জন্য কিন্তু তারা এখানে জোরদার নিরাপত্তার দিকটি তারা দেখছেন। বিজিবির পাশাপাশি আমরা দেখেছি এখানে পুলিশ সদস্য রয়েছে, আনসার সদস্য রয়েছে এবং ডিপো থেকে নির্ধারিত কিছু নিরাপত্তা কর্মী এখানে রয়েছে। এবং সিলেটের কথা যদি বলি, সিলেটে জ্বালানি তেল নিয়ে তেমন কোনো সংকট নেই, তবে কিছু কিছু জায়গায় কিছু পাম্পে আমরা দেখেছি অকটেনের কিছু ঘাটতি রয়েছে। আমরা এখানে আসার পরই পদ্মা অয়েল ডিপোর একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যেহেতু ছুটি চলছে, টানা 3 দিনের একটি ছুটি রয়েছে যার কারণে ব্যাংক বন্ধ রয়েছে, এই জন্য কিছু পাম্পে অকটেনে কিছুটা ঘাটতি রয়েছে, তারা সরবরাহ কিছুটা কম করতে পারছে। তবে আগামীকাল যেহেতু রবিবার, সব ধরনের ব্যাংক খোলা, সরবরাহ স্বাভাবিক থাকবে এবং এখন পর্যন্ত সিলেটে স্বাভাবিকভাবেই জ্বালানি তেল সরবরাহ হচ্ছে। আমরা দেখেছি দেশের বিভিন্ন জেলায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ডিপোগুলোতে যে গাড়িগুলোতে তেল পেট্রোল এগুলোতে লোড করা হয় একটা লাইন থাকে। সিলেটে কিন্তু এটির ব্যতিক্রম চিত্র, এখানে তেমন কোনো লাইন নেই। আমরা এখানে আসার পরে আমরা দেখেছি একটা গাড়ি ঢুকলো, এখানে তারা তেল লোড করলো, তারপর আবার এখান থেকে চলে গেল, তেমন কোনো ভোগান্তি এখানে দেখা যায়নি। তবে যারা এখানে দায়িত্বশীল রয়েছে, আমরা পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যিনি ভারপ্রাপ্ত সভাপতি তার সাথে কথা বলেছি, তিনিও বলেছেন আসলে সিলেটে তেলের তেমন কোনো সংকট নেই, তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তবে বিজিবি কিন্তু সার্বিক নিরাপত্তার দিকটি দেখছেন। 25শে মার্চ সকাল থেকে কিন্তু তারা এই ডিপোগুলোতে মোতায়েন রয়েছে। সিলেটের 2টি ডিপোতে কিন্তু বিজিবি মোতায়েন রয়েছে। এই ছিল আমার কাছে সিলেটের ডিপোতে যে বিজিবি মোতায়েন এটির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। প্রথম বৈঠক শেষে কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বলেন 10 এপ্রিলের মধ্যে এমপিদের জন্য বরাদ্দ দেওয়া হবে বাসভবন, চলছে সংস্কারের কাজ। এদিকে কাল বিকেলে শুরু হচ্ছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে রোববার। এরই মধ্যে ছুটির দিনেও কর্মচঞ্চল সংসদ ভবন। বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদের সাউন্ড ব্যবস্থা জোরদার, এমপিদের আবাসন নিশ্চিত সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি। বৈঠক শেষে চিফ হুইপ জানান সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদ কমিটি। পরামর্শ চাওয়া হয়েছে বিশেষজ্ঞদের। এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন হাত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা অনেকদিন নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির অ্যাসপেক্ট আছে যাতে সাপোর্টের শেষে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি। এ সময় সংসদ সদস্যদের জন্য আবাসন নিশ্চিতের সিদ্ধান্তের কথা জানান চিফ হুইপ। 10 এপ্রিলের মধ্যে সংস্কার সহ বরাদ্দের কথা বলেন তিনি। এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার।
কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়মতো আসতে পারে না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেখানে। সেই জন্য তাদের কার কী আছে না আছে সেটা ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট ছিল তাদের কাছাকাছি রাখা। সেই জন্য যাতে তাদের কাছাকাছি রাখতে পারি তার চেষ্টা করছি। 12 মার্চ সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে চিফ হুইপকে সভাপতি করে গঠিত হয় 11 সদস্যের সংসদ কমিটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 5টায় সেখানে পৌঁছানোর কথা রয়েছে তার। দলীয় প্রধানের আগমন ঘিরে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়। চেয়ারম্যানকে স্বাগত জানাতে নয়াপল্টনে সকাল থেকেই ভিড় করছেন নেতাকর্মীরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শনিবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলীয় কার্যালয়ে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাই বাড়তি আয়োজন কার্যালয় ঘিরে। নিরাপত্তা নিশ্চিতে বসানো হয় বাড়তি সিসিটিভি ক্যামেরা। কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে বসানো হয় ব্যারিকেড। সকাল থেকেই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, দুপুরে যোগ দেয় সেনাবাহিনীও। আর্মি আছে, ডিবি, সিআইডি, এসবি, এনএসএ সকল গোয়েন্দা সংস্থা এখানে রয়েছে। আমরা বিএনপির নেতৃবৃন্দরা এখানে আসা শুরু করেছি। সবাই মোটামুটি প্রস্তুত। স্যার যখনই আসে, এর আগের বার আসছিল একবার, আমরা সবাই মিলে পার্টি অফিসের চারপাশে বা অফিসের যে এগুলো আছে ওগুলো মেনটেন করার চেষ্টা করি। দলীয় প্রধানকে স্বাগত জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সকাল থেকে আসতে শুরু করেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনি আজকে আমাদের অফিসে আসতেছেন, বিএনপি অফিসে আসতেছেন, আমাদের কাছে খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমাদের কাছে। অপেক্ষা করতেছি আর কার্যালয়ে যে আসতেছে আমরা অনেক খুশি। এর আগে দেশে ফিরে দীর্ঘ প্রায় 2 দশক পর গত 29 ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন তারেক রহমান। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। বাস লঞ্চে ভিড় থাকলেও নেই তেমন ভোগান্তি। ফিরতি যাত্রায় উত্তরবঙ্গের ট্রেনের ছাদে অনেকে। পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চায় না সরকার। বাহিনীটিকে স্বাধীন ও শক্তিশালী করতে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহী সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ। ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম ফেরানোর কাজ চলছে। বছর ধরে প্রশিক্ষণের কঠোর শৃঙ্খলা পেরিয়ে নতুন স্বপ্ন আর দীপ্ত প্রত্যয়ে দেশ সেবার শপথ। নিরাপদ ও শান্তির আগামীর বাংলাদেশ গড়তে জনসেবার ব্রত। শনিবার সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের 43তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে অপরাধের বিনাশ, জনগণের আস্থা অর্জন আর দেশ সেবার অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল যেন না হয়, সেজন্য স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। 2025 সালের 1 মার্চ শুরু হওয়া 43তম বিসিএস পুলিশ ব্যাচে 80 জন প্রশিক্ষণ শুরু করেন। গত বুধবার এক প্রজ্ঞাপনে 4 জনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে বাদ পড়েন আরও 4 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। টাঙ্গাইলের ট্রেন দুর্ঘটনায় নিহতদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে এখন শোক আর স্বজন হারানোর বেদনা। ঈদে ছেলের বিয়ে শেষে ফেরার পথে বাসের তেল শেষ হওয়ায় অপেক্ষায় করছিলেন রেল লাইনে বসে। ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় ছেলের শাশুড়ি আর শিশু সন্তান সহ নার্গিস বেগমের। নিহত হন স্থানীয় আরও 2 জন। সন্তানের বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। গাইবান্ধায় দুর্ঘটনায় নিহতদের বাড়ি বাড়ি এখন স্বজন হারানোর হাহাকার।
স্থায়ী বাড়ি না থাকায় ভাইয়ের বাড়িতে বড় ছেলে নাইমের বিয়ের অনুষ্ঠান করেন নার্গিস বেগম। অনুষ্ঠান শেষে কর্মস্থলে ফিরছিলেন ছোট ছেলে নীরব ও বড় ছেলের শাশুড়ি দোলা বেগমকে সঙ্গে নিয়ে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পড়েন মর্মান্তিক দুর্ঘটনায়। টাঙ্গাইলের কালীহাতি এলাকায় বাসের জ্বালানি শেষ হয়ে যায়। অপেক্ষায় বসেছিলেন রেল লাইনে, সেখানেই ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান নার্গিস, তার শিশু সন্তান নীরব, দোলা বেগম সহ একই এলাকার সুলতান ও দীপা আক্তার। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় গভীর শোকে। গাড়ির তেল নাই, রাস্তার মধ্যে থামছি, আমরা নামলো নামো, নামে আবার তাড়াতাড়ি ওঠেন, ওই যে নামছি আর ওঠে নেই। মিষ্টি রান্না করা মাংস সবকিছু এখনো আছে, কিন্তু আমার ফুফু পৃথিবীতে নেই। ফোন দিয়ে শোনে হয় অ্যাক্সিডেন্ট করছে, সবাই মারা গেছে। আমার মামায় ফোন দিয়েছে, ফোন দিয়ে করছে যে আম্মু নাই, মারা গেছে। শনিবার সকালে নিহতদের মরদেহ পৌঁছায় গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। অন্যদিকে দোলা বেগমের মরদেহ দাফনের জন্য নেওয়া হয় একই ইউনিয়নের বোয়ালিদহ গ্রামে। জানাজা শেষে দাফন করা হয় তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রধানের ইমেল হ্যাকের দাবি, ইরানের প্যাটেলের কিছু ছবি ও নথিপত্র প্রকাশ। তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এফবিআই। ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। বিরতি ফিরতি যাত্রাতেও নির্ধারিত সময়ে পূর্বাঞ্চলের ট্রেনগুলো ঢাকায় পৌঁছালেও শিডিউল বিপর্যয় দেখা দেয় উত্তরবঙ্গের ট্রেনে। উত্তরবঙ্গ থেকে ফিরতি যাত্রায়ও ট্রেনের ছাদে উঠতে হয়েছে অনেকে। এদিকে বাস ও লঞ্চেও ছিল ঢাকামুখী যাত্রীর চাপ। তবে সব মিলিয়ে নিরাপদে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। প্রিয়জনের সঙ্গে কাটানো ঈদ আনন্দের সুখস্মৃতি নিয়ে ইট কাঠের নগরীতে আবারও কর্মব্যস্ত মানুষের ভিড়। জীবন জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের পদচারণায় মুখর কমলাপুর রেলওয়ে স্টেশন। ফিরতি যাত্রাতেও পূর্বাঞ্চলের ট্রেনগুলো শিডিউল মেনে ঢাকায় ফিরলেও বিপর্যয় দেখা দেয় উত্তরবঙ্গের ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চেপেও ঢাকায় ফেরেন অনেকে। এবারের ঈদের অনুভূতিটা অন্যরকম ছিল, ছেড়ে আসতে ডেফিনেটলি খুব খারাপ লাগছিল। যেসব বগিতে নর্মালি স্ট্যান্ডিং দাঁড়ানোর কথা না, সেসব জায়গাতেও দাঁড়ানোর মতো জায়গা ছিল তিল পরিমাণ। মানে যে ট্রেনটা আসার কথা 6টার সময়, সেটা আসছে আরো 1.5 ঘন্টা লেট করে। অন্যান্য স্টেশন থেকেও চেপে চেপে ট্রেনের মধ্যে যাত্রীরা উঠছে। এদিকে সড়ক পথেও ছিল ঢাকা ফেরত যাত্রীদের ভিড়। গাবতলী বাস টার্মিনালে দেখা যায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপ। রিক্সা, সিএনজি ও গণপরিবহনে উঠতে যাত্রীদের ভিড়ে গাবতলী বাস টার্মিনাল এলাকায় অনেকেই পড়েন যানজটে। সিএনজি আছে, যেটা বললাম সিন্ডিকেট ভাড়াটা বলছে এ করতেছে, উবার ডাক দিয়ে উবারও পাচ্ছি না। বিরিয়ানি বাজার এখানে প্রচুর জাম, এখানে প্রায় আমার 2 থেকে 2.5 ঘন্টা এখানে সময় লস হয়েছে। রপ্তানি বাইপেলের ওই পাশে অনেক জাম, ওইখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় কেটে গেছে। লোকজনের পরিমাণ বেশি ছিল, গাড়ি ঘোড়ায় কম ছিল আর কি। তবে লঞ্চ যাত্রায় স্বস্তি থাকলেও সদরঘাট থেকে গন্তব্যে পৌঁছাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জীবিকার তাগিদে তিলোত্তমা ঢাকায় ফিরে আসা মানুষের চোখে মুখে এখনো ফেলে আসা শৈশবের চেনা গ্রাম, শেকড়ের গন্ধ, বিস্তৃত নীলাকাশ আর প্রিয়জনের সঙ্গে কাটানো সুখস্মৃতি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার স্থানীয় সময় দুপুর 1:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 78 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে তার মরদেহ রোববার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছাবে। 30 মার্চ বেলা 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তার আরও একটি জানাজা হওয়ার কথা রয়েছে। বনানী সামরিক কবরস্থানে তার দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের বাইরের খবর, নেপালে নতুন সরকার শপথ নেওয়ার পর তিনি গ্রেফতার হলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। পুলিশ জানায় গেল বছর সেপ্টেম্বরে জেএনজি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কাঠমান্ডুর বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিসভা শপথ নেওয়ার পরের দিনই এই গ্রেফতারের ঘটনা ঘটল।
সহিংসতা তদন্তে গঠিত প্যানেল এই দুজনের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগে মামলা করার সুপারিশের পর এ পদক্ষেপ নেওয়া হলো। পুলিশ জানায় গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী আন্দোলনে অংশ নেওয়া তরুণ বিক্ষোভকারীদের ওপর যে নৃশংস দমনপীড়ন চালানো হয়েছিল তাতে সরাসরি জড়িত থাকা সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এখন আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। যদিও অলি এর আগে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। অলির গ্রেফতারের ব্যাপারে নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ লিখেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেলের ইমেল হ্যাকের দাবি করেছে ইরান। প্যাটেলের কিছু ছবি ও নথিপত্র ইন্টারনেটে প্রকাশ করেছে তারা। হ্যাকার গোষ্ঠীটির নাম হান্দানা হ্যাক টিম। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানায়, সফলভাবে হ্যাকের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এখন ক্যাশ প্যাটেলের নামও থাকবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা প্যাটেলের ব্যক্তিগত ইমেল হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এফবিআই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এনে দাঁড়ায় আছে। সিরিয়াল ধরছি এই পর্যন্ত আসি, পরে বলতেছে তেল নাই। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরে এত লাইন কেন? কাটছে না জ্বালানি সংকট। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ। ডিপোর নিরাপত্তায় বিজিবি আতঙ্কে বাড়তি না নেওয়ার আহ্বান। অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তদন্ত কমিটি গঠন। সরকার দলীয় সংসদীয় সভা কিছুক্ষণ পর। সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান। এবং পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। এ ছিল বিকেল ৩টার সময় সংবাদ। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।